গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা একটা বিশেষ ক্লাসে উপস্থিত হয়েছি, যেখানে আমরা হেডিংটা দেখতেই পাচ্ছি। দেখো, লেখা আছে যে ফ্যাক্টরস অফ মাস ওয়াস্টিং, রাইট? তো অলরেডি আমরা কিন্তু এর আগে ওয়েদারিং সম্পর্কে বেশ কিছুটা জেনেছি। আর ডেফিনেটলি যে ওয়েদারিং সম্পর্কে আমরা যখন জানতে পারছি, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ থেকে যায় যে মাস ওয়াস্টিং সম্পর্কিত বা রিলেটেড। তো প্রথমত আমাদের যে জিনিসটা এখানে খুব ভালো মতো জেনে নেওয়া প্রয়োজন আছে, সেটা হচ্ছে কি, যে এর ডেফিনেশন। দেখো, খুব সুন্দরভাবে এখানে বলা হচ্ছে যে দ্য মুভমেন্ট অফ রক অ্যান্ড সয়েল ডাউন স্লোপ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি, রাইট? তার মানে এখানে কিন্তু আমাকে খুব ভালো মতো বুঝতে হবে যে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি এখানে কিন্তু খুব একটা ভাইটাল রোল প্লে করছে। আদারওয়াইজ এটা কিন্তু আমরা কখনোই মাস ওয়াস্টিং হিসেবে ভাবতে পারি না। ইনডিড মাস ওয়াস্টিং কে আমরা বাংলায় বলছি পুঞ্জিত ক্ষয়। তাহলে পুঞ্জিত ক্ষয় হতে গেলে সবার প্রথম যে জিনিসটাকে আমাকে এখানে বুঝতে হবে সেটা হচ্ছে কি, যে এখানে কিন্তু গ্র্যাভিটি একটা কিন্তু তার সিগনিফিকেন্ট রোল প্লে করছে। এখন গ্র্যাভিটি তার সিগনিফিক্যান্ট রোলটাকে প্লে করে কি জিনিসটা আমাদের সামনে তুলে ধরছে, সেটা হচ্ছে কি, মুভমেন্ট অফ রক অ্যান্ড সয়েল ডাউন স্লোপ। মানে আমাদের ওখানে যে সয়েল থাকুক, সেখানে রক ডেব্রিস থাকুক, সেটা কিন্তু ডাউন স্লোপে নেমে আসবে। কার ইনফ্লুয়েন্সে? না, এই গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সে। তো সেটাকে আমরা এখানে বলতে পারছি কি, তাহলে আমাদের মাস ওয়াস্টিং, রাইট? এখন মাস ওয়াস্টিং এ আজকে আমার যে হেডিংটা রয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টরস। ফ্যাক্টরস মানে কি? নিয়ন্ত্রক। এখন ডেফিনেটলি নিয়ন্ত্রক বিষয়টাকে আমরা যদি এইভাবে সিগনিফাই করি যে কিভাবে এই মাস ওয়াস্টিংটা নিয়ন্ত্রিত হয়। কারণ আমাদের যদি গোটা পৃথিবীকে আমরা স্টাডি করি, সব জায়গায় কি মাস ওয়াস্টিং হয়? উত্তরটা হচ্ছে না। আবার যে যে জায়গায় মাস ওয়াস্টিং হচ্ছে, প্রত্যেকটা জায়গায় মাস ওয়াস্টিং এর রেট, যেটা মানে কি মাত্রায় সেখানে মাস ওয়াস্টিং হচ্ছে, তার যে ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটি কি সমান? উত্তর হচ্ছে সেটাও না। তাহলে এখানে আমাকে যেটা ভাবতে হবে যে এখানে মাস ওয়াস্টিং এর ক্ষেত্রে কি কি ফ্যাক্টরস গুলো আমাদের এখানে পড়তে হবে, সেগুলো কি মাত্রায় কাজ করে, কিভাবে কাজ করে। তো এখানে দেখো, অলরেডি এখানে ফ্যাক্টরস এর মধ্যে আমি সাতখানা ফ্যাক্টরের কথা এখানে বলেছি। তাহলে সেই সাতখানার মধ্যে একটা একটা করে এবার আমরা কিন্তু এখানে এগোবো। প্রথমত যেটা আসে সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল অফ স্লোপ। তাহলে স্লোপ মানে কি? স্লোপ মানে হচ্ছে আমার ঢাল। এখন অ্যাঙ্গেল অফ স্লোপ মানে হচ্ছে সেই ঢাল, সেই ঢালটা কিরকম ঢাল। কারণ আমরা জানি যে স্লোপ কিন্তু আমাদের জেন্টল স্লোপ হতে পারে, মানে খুব মৃদু ঢাল হতে পারে। আবার সেটা কিন্তু খুব তীব্র ঢাল, মানে একদম মানে স্টিপ স্লোপ, সেটাও কিন্তু হতে পারে। তো ডেফিনেটলি আমাদের এই মুহূর্তে আমরা যে জায়গায় বিলং করছি, যে জায়গাটাতে, সেটা হচ্ছে গ্যাঞ্জেটিক প্লেন। তো যদিও আমাদের এটা গ্যাঞ্জেটিক প্লেন, কিন্তু মাথায় রাখতে হবে গ্যাঞ্জেটিক প্লেন মানে কিন্তু সেটা নয় যে একেবারে প্লেন সারফেস, মানে টেবিলের মতো সমতল ভূমি, তা কিন্তু নয়। জেনারেলি এটাকেও আমরা কিন্তু বলে এসেছি কি, যে সমপ্রায় ভূমি। কারণ এখানেও সামান্য কিন্তু ঢালের ব্যাপার রয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে সেই ঢালটা হচ্ছে জেন্টল। তার মানে কি? মৃদু ঢাল। এবং মৃদু ঢালে কিন্তু সেই অর্থে তোমার ল্যান্ডস্লাইড হয়ই না, রাইট? শুধুমাত্র ল্যান্ডস্লাইড বলা ভুল হবে। যে এখানে আমাদের যে মাস ওয়াস্টিং, সেই কনসেপ্টটাই আমাদের এখানে কিন্তু সেভাবে দেখা যায় না। তার মানেটা কি দাঁড়ালো, যে যখন আমাদের ঢালটা তীব্র হবে, মানে একদম স্টিপ স্লোপ হবে, সেই সময় কিন্তু এই ধরনের যে মাস ওয়াস্টিং হওয়ার সম্ভাবনা সেটা অনেক বেড়ে যায়। তার প্রধান কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এই যে গ্র্যাভিটি। এখন আমাকে ভাবতে হবে যে গ্র্যাভিটিটা কোন জায়গাতে বেশি অ্যাক্টিভ, কোন জায়গায় কম অ্যাক্টিভ। তো ডেফিনেটলি গ্র্যাভিটি কিন্তু আমাদের একটা এরকম স্টিপ স্লোপের ক্ষেত্রে অনেক বেশি অ্যাক্টিভলি সে কিন্তু নিচের দিকে জিনিসটাকে টানতে সাহায্য করে। তুলনামূলকভাবে একটা যদি আমার এই ধরনের কোনো স্লোপ থাকে, খুব হালকা জেন্টলি সেখানে কাজ করছে, তাহলে সেখানে কি তুমি ওটা দেখতে পাবে? উত্তরটা হচ্ছে না। তুমি ওখানে কখনোই দেখতে পেতে পারো না, রাইট? বেশ। এবার আমাদের যেটা চলে আসছে সেটা হচ্ছে, দেখো, ক্লাইমেট অফ এরিয়া, অফ দ্যাট পার্টিকুলার এরিয়া বললে পরে আরো বেশি ভালো হয়। তো এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আমরা যেখানে এই ধরনের স্লো ল্যান্ডস্লাইড বলো বা এদিক থেকে মাস ওয়াস্টিং বলো যেটা দেখতে পাবো, সেখানে এসে কি ধরনের ক্লাইমেটটা তুমি দেখতে পাচ্ছ। তো আলটিমেটলি সেখানে যে ক্লাইমেটটা দেখা যায়, সেই ক্লাইমেটটা কিন্তু খুব ভাইটাল। কারণ হচ্ছে যে ক্লাইমেটের মধ্যে আমরা কি কি কম্পোনেন্টকে ইনক্লুড করি। বেসিক কিছু কম্পোনেন্ট আছে, বেসিক কম্পোনেন্টের মধ্যে সেখানকার টেম্পারেচার থাকবে, সেখানকার রেনফল থাকবে। তাহলে অবভিয়াসলি
তুমি যেখানে ওই ক্লাইমেটটাকে দেখছো আর কি, সেখানে যদি রেনফল বেশি হয় তাহলে কিন্তু সেই পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যায় যে আমার ওখানে ল্যান্ডস্লাইড হবে। এখন রেনফল বেশি হলে পরে কেন তার পসিবিলিটি বাড়ে, একটু পরে আমি এখানে আরেকটা যখন পড়বো আর কি, সেই সময় কিন্তু তোমরা বুঝতে পারবে। তো আলটিমেটলি এই জিনিসটা আমাদের মাথায় থাকলো যে ওখানে যদি আমাদের রেনফলের অ্যামাউন্ট কোথাও বেশি থাকে, সেখানে কিন্তু আমাদের পজিটিভলি খুব বেশি মাত্রায় চান্সেস থেকে যাবে যে ওখানে ল্যান্ডস্লাইড হওয়া বা মাস ওয়াস্টিং হওয়া। তো এখানে একটা কথা আমরা বারবার বলছি যে আহ, ভূগোলে যখনই কোনো পার্টিকুলার বিষয়কে নিয়ে আমরা আলোচনা করব, সেখানে মাথায় রাখবে যে কোনো একটা বা দুটো নিয়ন্ত্রকের উপরে ভিত্তি করে টোটাল জিনিসটাকে ডেভেলপ করানো যায় না। তার জন্য একাধিক তোমার নিয়ন্ত্রক থাকবে, সেই নিয়ন্ত্রক গুলো একটা কম্বাইন্ড ওয়েতে, একটা মানে কালেকটিভ ওয়েতে সেখানে যদি অ্যাক্টিভ হয় তবেই কিন্তু সেই বিষয়গুলো সেখানে অ্যাক্টিভ হচ্ছে। এখানে নট অনলি ফর মাস ওয়াস্টিং, সে যদি তুমি যে কোনো জিনিস, তোমরা নিচু ক্লাসে অলরেডি পড়ে এসেছো যে ওই যে বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশ যদি আমি বলি, সেখানে কিন্তু কোনো একটা বা দুটো ইস্যু কি তুমি সামনে পেয়েছো? তা তো নয়। সেখানে প্রচুর ওই ধরনের ইস্যু আমরা কিন্তু সামনে দেখতে পাই, যেগুলো পরপর পরপর যদি অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু আমাদের সেখানে বদ্বীপটা তৈরি হচ্ছে। তো একইভাবে যে এখানে আমরা কিন্তু ক্লাইমেটের একটা গল্প এখানে জেনে নিলাম। নেক্সট আমাদের আসছে হচ্ছে ভেজিটেশন কভার। তো এটা খুব ভাইটাল এই দিক থেকে যে ভেজিটেশন কভার কিভাবে আমাকে এই জায়গাটাতে নিয়ে আসতে পারে। দেখো, ভেজিটেশন কভার কিন্তু খুব ইন্টারেস্টিং এই সেন্সে যে ভেজিটেশন যদি বেশি হয় তাহলে কিন্তু তার যে সয়েলটাকে গ্রিপ করার ক্যাপাসিটি, মানে শেকড় দিয়ে যে সয়েলটাকে সে গ্রিপ করবে সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। ওয়ারেজ যদি আমাদের ভেজিটেশন কভার কম থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা পসিবল থাকে না, রাইট? নেক্সট আমরা যে জিনিসটাতে এখানে আসবো সেটা হচ্ছে কি, ড্রেনেজ সিস্টেম। তোমরা যদি হায়ারার্কিক্যালি ভাবতে চাও তাহলে কিন্তু আমি বলতে পারি যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, আমি যদিও এটা 4 নম্বরে লিখেছি, তোমরা চাইলে এগুলোকে ডিসঅর্ডার করতে পারো, আগে পিছিয়ে লিখতে পারো, নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারো। এখানে ড্রেনেজ সিস্টেম এটা আহ, একটা যে কোনো এলাকাতে যেখানে তুমি মাস ওয়াস্টিং দেখতে পাবে, এখানে খুব ভাইটাল রোল প্লে করবে ইন দা সেন্স যে এই যে তোমার ড্রেনেজ সিস্টেম সেটা প্রপার নাকি ইমপ্রপার। যদি দেখো যে আমি বললাম কি এর আগে, প্রচুর যদি বৃষ্টিপাত হয় সেখানে একটা পসিবিলিটি থেকে যাচ্ছে যে আমার এখানে মাস ওয়াস্টিংটা ভালো মাত্রায় হতে পারে। এখানে কিন্তু আমি একটা টার্ম ইউজ করেছি পসিবিলিটি। আমি কিন্তু কখনো এই কথাটা বলছি না যে ওখানে হবেই। বৃষ্টি বেশি আছে, আমার প্রচুর মাস ওয়াস্টিং হচ্ছে, তা কিন্তু নয়। তার প্রধান কারণটা কি, যদি প্রচুর বৃষ্টিপাতের সঙ্গে একটা প্রপার ড্রেনেজ সিস্টেম সেখানে থাকে, আমার প্রচুর বৃষ্টি হলো, জলটা পড়লো, পড়ে সেখান থেকে ড্রেন আউট হয়ে নিচের দিকে নেমে গেল, তাহলে কিন্তু সেখানে মাস ওয়াস্টিং হওয়ার সম্ভাবনা খুব কম, না বললেই চলে। কিন্তু আমার যদি এমনও হয় যে মধ্যম মানের বৃষ্টিপাত হচ্ছে অথচ একটুও আমাদের প্রপার ড্রেনেজ সিস্টেম নেই, বা যদি বেশি মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে অথচ সামান্যতম আমার ড্রেনেজ সিস্টেম নেই, সেক্ষেত্রে যে সমস্যাটা আমরা ওখানে ফেস করব সেটা হচ্ছে কি, যে খুব বেশি মাত্রায় মানে হাই লেভেল অফ মাস ওয়াস্টিং, এই জিনিসটা কিন্তু আমরা ওখানে দেখতে পাচ্ছি, রাইট? তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে জল যখন কোনো জায়গায় রিসিভ করছে, সেটা আবহিক জল এখানে আর কি, সেই আবহিক জলকে রিসিভ করার পরে যে জিনিসটা আমাদেরকে ভাবতে হবে, সেই আবহিক জলটা প্রপার ওয়েতে, প্রপার চ্যানেলের মধ্যে দিয়ে ওপর থেকে নিচের দিকে নামতে পারছে কিনা। যদি সে ওপর থেকে নিচের দিকে প্রপার চ্যানেলাইজড ওয়েতে নামতে না পারে, তাহলে পরিষ্কার মাথায় রাখবো সেটা কিন্তু সম্ভব নয় যে ওই টাইমের মধ্যে সেখানে সে মানে জলটা ড্রেন আউট হতে পারলো না। তাহলে কি হবে, সেই জলটা ওপর থেকে কিছুটা নিচের দিকে নামবে প্রথমত, নামার পরে যেটা টপ সয়েল থাকে সেই টপ সয়েলটাকে সে আলগা করে ফেলছে, রাইট? এখন সে আলগা করা সয়েলটাকে টানবে কে? গ্র্যাভিটি, যেটা আমি এই যে এখানে বারবার বলেছিলাম। সেই গ্র্যাভিটি যখন নিচের দিকে টানবে, ওপরকার যে আলগা স্তরটা সেই স্তরটা ঢাল মেনটেন করে নেমে আসবে। দেখো এখানেও ঢালের ব্যাপারটা চলে আসছে। ঢাল যদি বেশি হয় তাহলে কিন্তু আমার ওই গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন পাওয়ারটা অনেকটা বেশি জেনারেট করছে, তাহলে বেশি তাড়াতাড়ি বেশি একটা লার্জার স্কেলে সেখানে নামবে। এবার ঢাল যদি একদম কম হয় সেখানে এটা কোনো ফ্যাক্টর না। ওকে, বেশ। এবার আমরা দেখো চলে আসছি হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়াটার। এটা অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, অ্যামাউন্ট। অ্যামাউন্ট কথাটার অর্থ কি? অ্যামাউন্ট মানে হচ্ছে যে কি মাত্রায় তোমার ওই পার্টিকুলার এরিয়াতে জলটা রিসিভ করছে সে। এটা কিন্তু মানে
বাকি যে সমস্ত আমি প্রিভিয়াস বলতে পারো যে ইন্ডিকেটর গুলো বললাম, সেই ইন্ডিকেটর গুলোকে যদি আমি কনস্ট্যান্ট ধরি, মানে তাদের তাদের আর চেঞ্জ করছে না এরকম যদি ভাবি, এবং জলটা যদি আমি একবার বেশি পাচ্ছে একবার কম পাচ্ছে এরকম ভাবি, ঢালটাকে ধরো একটা ইউনিক ঢাল নিলাম, মানে দুটো প্লেস এ আর বি, এ প্লেসেও আমার ঢালের অ্যামাউন্ট হচ্ছে 45 ডিগ্রি, আবার বি প্লেসেও 45 ডিগ্রি। এবার এ প্লেসে অ্যামাউন্ট অফ রেনফলটা হচ্ছে সাপোজ 300 মিলিমিটার, আর বিতে সেটা 150 মিলিমিটার, পুরো হাফ। তাহলে অবভিয়াসলি কি ঘটবে, যে বিতে যে পরিমাণে তুমি মাস ওয়াস্টিং দেখতে পাবে তার থেকে এ প্লেসে কিন্তু অনেক বেশি দেখতে পাবে। তার কারণ কি, বাকি যে সমস্ত নিয়ন্ত্রক গুলো রয়েছে সেগুলোকে ধ্রুবক অবস্থায় রাখার পরে সেখানে যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের উপর নির্ভর করে কম বেশিটা ডিটারমাইন করবে। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা আসছি, টেকটনিক মুভমেন্ট। এখন টেকটনিক মুভমেন্ট এটা বলা যেতে পারে যে আমরা পার্টিকুলারলি এই মাস ওয়াস্টিং যেটা পড়ছি সেটা কিন্তু মানে ফিজিক্যাল জিওগ্রাফির একটা পার্ট। আর সেই দিক থেকে বিচার করলে ফিজিক্যাল জিওগ্রাফির এরকম কোনো পার্ট তুমি খুঁজে পাবে না যেখানে এই প্লেট টেকটনিক তার কোনো না কোনো ইনফ্লুয়েন্স রাখছে না। তার কারণটা কি, যদি দেখা যাচ্ছে মানে কোন একটা নির্দিষ্ট পার্বত্য ঢাল রয়েছে, সেই ঢালে যে অ্যাডজাস্টেড ফিচার্স গুলো রয়েছে সেই ফিচার্স গুলোকে তো একটু ডিসঅর্ডার হতে হবে। যতক্ষণ পর্যন্ত সে ডিসঅর্ডার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবে সেখান থেকে কিন্তু এই মাস ওয়াস্টিং হতে পারে না। এখন এই ডিসঅর্ডারটা তারা কিভাবে হচ্ছে, এক তো হচ্ছে যে সেখানে যখন জল রিসিভ করলো জলটা প্রপারলি বেরোতে পারলো না, সে একটা এমন পরিস্থিতি জেনারেট করে দিল যে ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। এছাড়াও আরেকটা ডিসঅর্ডারের বড় ক্ষেত্র হচ্ছে যে আমাদের টেকটনিক মুভমেন্ট। এই টেকটনিক মুভমেন্টের জন্য যে কাণ্ডটা ঘটে সেটা হচ্ছে যে প্রাথমিক স্তরে সেখানকার যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটিটা একটু নড়ে ওঠে। এখন মাঝে মাঝে আমরা শুনে থাকবো যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হলে পরেই কয়েকদিন আগে মানে গতকালকে সম্ভবত যে একটা ভূমিকম্প আমাদেরকে এখানে শুনেছিলাম যে ডুয়ার্সের দিকে রিসিভ করেছে এবং সেটা 4.2 রিক্টার স্কেলে ছিল। তো এই যে সামান্য এভিডেন্সেস গুলো, এগুলো করছে কি যে স্টেবিলিটিকে নষ্ট করে দিচ্ছে। এবার যে মুহূর্তে স্টেবিলিটি নষ্ট করবে সেই সময় কিন্তু কি হবে, যে আমাদের ওই মাস ওয়াস্টিং এর যে প্রবাবিলিটি সেটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। রাইট? ওকে। তো এরপরে সবার শেষ যদি আমি কিছু একটা দেখতে চাই সেটা হচ্ছে আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিস। এখানে একটা ব্যাপার একটু আমাদের বোঝার রয়েছে যে এই যে হিউম্যান অ্যাক্টিভিটিস, এই হিউম্যান অ্যাক্টিভিটিস গুলো কিভাবে আমাদেরকে এই ল্যান্ডস্লাইড বলো বা কোনো ধরনের রকফল বলো, বা এখানে অনেকগুলো ক্যাটাগরি আমি দেখিয়েছি, সেই ক্যাটাগরির মধ্যে এনি ক্যাটাগরিজ ইনক্লুডিং সবাই কিন্তু এই মাস ওয়াস্টিং সেটা আমাদের হতে পারে। দেখো, মানুষ তার জন্মলগ্নে কোথায় ছিল? মানুষ তার জন্মলগ্নে অরণ্যবাসী ছিল। এবার ধীরে ধীরে সে অরণ্যবাসী থেকে তুমি যদি আজকে দিনে তার স্ট্যাটাসটাকে চেক করো, তুমি একদম যদি আপার লেভেলে মানে একটা মানে সমাজ ব্যবস্থার একদম যদি টপে গিয়ে চিন্তা ভাবনা করো তাহলে দেখতে পাবে মানুষ এখন কিন্তু মানে মেট্রোপলিটনে থাকছে। তার লাইফস্টাইলটা কি পুরোপুরি আরবান লাইফস্টাইল। তাহলে সেই অরণ্যবাসী মানুষ থেকে তার যে আরবান লাইফস্টাইলে সে উন্নীত হয়েছে, কিভাবে হয়েছে, কার দ্বারা হয়েছে? ডেভেলপমেন্ট। তাহলে এই ডেভেলপমেন্ট, আমি যদি এখন তোমাকে একটা প্রশ্ন করে বসি যে এই ডেভেলপমেন্ট কতটা প্রয়োজনীয়, উত্তরটা হবে যে ডেভেলপমেন্ট ছাড়া মানুষ কিন্তু বিন্দুমাত্র মানে স্টেবলই হতে পারবে না। আমি যদি একটু পিছিয়ে আমাদের ইতিহাসটাকে ফলো করি তাহলে দেখতে পাবে প্রচুর জীবকুল ছিল, যে জীবকুলগুলো আগে ছিল এখন নেই, পুরোপুরি ভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, মানুষ হয়নি। তার প্রধান কারণটা কি? তার কারণ হচ্ছে যে মানুষ কিন্তু তার নিজের প্রয়োজন মতো এই প্রকৃতি যেভাবে তাকে গাইডেড করেছে সেই গাইডেন্স অনুসারে সে কিন্তু নিজেকে অ্যাডপ্ট করেছে, তাই কি না? যার দরুন কি হলো, যে মানুষ কিন্তু তার ডেভেলপমেন্টের বিভিন্ন ফেজের মধ্যে দিয়ে প্রকৃতিকে মেয়ারলি কন্ট্রোল করেছে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, করে সে আস্তে 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 কিন্তু তার মানে সভ্যতার যেটা চরম সীমা সেখানে এই মুহূর্তে রয়েছে। এখন মাথায় রাখবে এই চরম সীমা বলে কিন্তু আবার ফিক্সড কিছু হয় না। কারণ আজকে তুমি যেটা দেখছো তার থেকে আজ থেকে 100 বছর পরে আরো মানে আপলিফটেড কোনো একটা
কন্ডিশন তুমি অবশ্যই দেখতে পাবে, কারণ এটা পুরোপুরি একটা ডাইনামিক ম্যাটার। তাই কি এবার কি যে এই হিউম্যান অ্যাক্টিভিটিজ এর মধ্যে এখানে তুমি সব থেকে ইম্পর্টেন্ট যে সেক্টরটা ফলো করবে সেটা হচ্ছে কি যে মানুষ এই ডেভেলপমেন্ট করতে গিয়ে প্রকৃতিকে কিন্তু হ্যাম্পার করতে করতে আসছে। তুমি যদি এটা বলো যে মানুষ প্রকৃতিকে হ্যাম্পার না করে ডেভেলপ করুক, এটা ইম্পসিবল, পারবে না। তার কারণ হচ্ছে যে তুমি সাধারণ ব্যাপার, তুমি মানুষ যখন একদম বনে বাস করতো সেই সময় কি খেত? ওই ফলমূল আর ওদিক থেকে মানে হান্টিং, এটাই তো তাদের মানে মেন ক্ষেত্র ছিল। কিন্তু যত তাদের মধ্যে উন্নতি হয়েছে সেই উন্নতির ফেজে গিয়ে সে প্রকৃতিকে সেকেন্ডারিলি কি ব্যবহার করলো, যে ওখানে কৃষি কাজ করবে। এবার তুমি আমাকে একটা জিনিস বোঝাও, যে কৃষি কাজ করতে চাইছে, তাহলে কৃষি কাজ করতে গেলে তাদের এগ্রিকালচারাল ফিল্ড দরকার আছে, কিন্তু প্রাথমিক সেই স্টেজে এগ্রিকালচারাল ফিল্ডের পরিমাণ কতটুকু? খুব সামান্য। তাহলে সেই অ্যামাউন্টটাকে বড় করতে গেলে তাকে কি করতে হয়েছে? বনকে কাটতে হয়েছে, যেটাকে আমরা বলছি ডিফরেস্টেশন। তাহলে ডিফরেস্টেশন যদি না হয় মানুষ কিন্তু এগ্রিকালচারাল ফিল্ড তৈরি করতে পারবে না। এবার এগ্রিকালচারাল ফিল্ড তৈরি করতে না পারলে পরে মানুষ খাবে কি? সুতরাং মানুষের খাবারের প্রয়োজন রয়েছে, আবার ওদিক থেকে এগ্রিকালচারাল ফিল্ড তৈরিরও দরকার আছে, আবার পাশাপাশি যেটা বনচ্ছেদন হচ্ছে সেটাও কিন্তু প্রয়োজন আছে। আবার এদিকে আমরা জানি যে বনচ্ছেদন খারাপ জিনিস। মানে টোটালি একটা কনফ্লিক্ট। মানে তুমি কখনো বলতে পারবে না যে মানুষ যেটা করছে সেটা করে খুব ভালো কাজ করছে, আবার যদি না করে সে বেঁচেও থাকবে না। ব্যাপারটা আছে এরকম জায়গায়। তো সেই রকম হিউম্যান অ্যাক্টিভিটিজ এর মানে সেন্টারে এসে আমরা কি দেখতে পাচ্ছি, কখন আমাদের মাস ওয়াস্টিং মানুষ কন্ট্রোল করে ফেলছে। ধরো পশুচারণ, এই পশুচারণটা কিন্তু আমাদের একটা খুব সাংঘাতিক ইভেন্ট হিসেবে ধরা হয় বর্তমানের যে ইকোনমি রয়েছে সেই ইকোনমিতে। বিশেষ করে যে সমস্ত দেশগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে যায়, এবার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির তো মেজর অ্যাক্টিভিটি হচ্ছে প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি। এখন সেই প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর মধ্যে কি আছে, যে আমাদের এগ্রিকালচারকে মানে প্রকৃতি নির্ভরতা লাগবে এখানে। এবার এগ্রিকালচারের মধ্যে যেমন তোমার এগ্রিকালচারাল কমোডিটিস গুলো আসে, তার পাশাপাশি আমার মানে জেনারেল ফসল থেকে আরম্ভ করে পশুপালন, মৎস্য চাষ, সবই এর মধ্যে আসছে। তাহলে সেই পশুপালনকে তো তুমি বাদ দিতে পারো না। আর এখন এই জিনিসটাকে আমরা এভাবে কখনোই ভাববো না যে আমার বাড়িতে একটা কি দুটো গবাদি পশু রয়েছে বা 10টা গবাদি পশু রয়েছে, সেটাকে নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম, এভাবে ভাবলে হবে না। যে সমস্ত লার্জার ফার্ম গুলো রয়েছে সেই ফার্মগুলোর ক্ষেত্রে কি প্রচুর গবাদি পশু। এখন সেই গবাদি পশুগুলোকে তাদের তো পশুচারণ ক্ষেত্রের প্রয়োজন আছে। এবার পশুচারণ ক্ষেত্রতে যদি তাদেরকে আমি রেগুলার বেসিসে মানে খাবারের বন্দোবস্ত করি বা তাকে চড়তে দিই, তাহলে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে যে মাত্রাতিরিক্ত সেখানে কিন্তু গ্রেজিং হবে। এবার মাত্রাতিরিক্ত গ্রেজিং হলে পরে কি হবে? পশুচারণ ক্ষেত্রে সেখানে কিন্তু যে সমস্ত গ্রাসেস থাকবে, যে সমস্ত ছোট ছোট গাছপালা থাকবে, সেগুলো তো তারা খেয়ে নিচ্ছে। এই যে এখানে আমরা বলেছিলাম না যে অ্যামাউন্ট অফ এই যে ভেজিটেশন কভার, এই ভেজিটেশন কভারটা তাহলে কিন্তু সেখানে রিডিউস করবে। আমি কিন্তু তখনই বলেছিলাম যে ভেজিটেশন কভার যদি হাই থাকে তাহলে কিন্তু এই পসিবিলিটিটা কমে যায়। এখন দেখা যাচ্ছে কি যে ভেজিটেশন কভারটাকে সামহাও এই হিউম্যান অ্যাক্টিভিটি দ্বারা রিডিউস করা হচ্ছে। যে মুহূর্তে সেটা রিডিউস হবে তাহলে কি হচ্ছে যে আমাদের এই যে মাস ওয়াস্টিং, সেই মাস ওয়াস্টিংটা সাংঘাতিক মাত্রায় সেখানে বর্ধিত হবে। রাইট? তাহলে এইগুলো গেল হচ্ছে আমাদের 7-fold যে ফ্যাক্টরস অফ মাস ওয়াস্টিং। এখন এই 7-fold যে ফ্যাক্টরস থাকবে, এই ফ্যাক্টরস এর সাথে আমাকে, যদিও আমি এখানে লিখে রেখেছি যে এটা ডিটেলিংটা আমি একটা অ্যানাদার ক্লাসে তোমাদেরকে নেব। তো টাইপস কিছু কিছু রয়েছে যেগুলো আমি একবার জাস্ট রিড আউট করছি, তোমরা এটা একটু জেনে রাখো। প্রথমত আছে মাড ফ্লো, তারপরে রয়েছে আর্থ ফ্লো, তারপরে আছে ডেব্রিস স্লাইড, ডেব্রিস ফল্ট ফল, তারপর হচ্ছে রক স্লাইড, রক ফল, আর লাস্ট আছে হচ্ছে অ্যাভালাঞ্চে। তো এখানে আমি জাস্ট একটা জিনিস আজকে তোমাদেরকে একটু অ্যানালিসিস করব, অ্যাভালাঞ্চেটা। কারণ হচ্ছে অ্যাভালাঞ্চে আবার এদিকে আমাদের এই টেকটনিক মুভমেন্টের সাথে খুব সাংঘাতিক ভাবে জড়িত। আমি বলছিলাম না কিছুক্ষণ আগে যে টেকটনিক্যালি যদি কোনো জায়গা আমাকে মুভ করাতে হয়, মানে প্লেট গুলো তো সবসময় চলছে, এটা তো আমরা আগে থেকেই জানি। তো এই প্লেট চলনশীলতার জন্য কি হচ্ছে যে আমাদের এই পার্বত্য ঢালে আমরা জানি কি যে ট্রপোস্ফিয়ারে একটা নির্দিষ্ট হাইটের পর থেকে হিমরেখা শুরু হচ্ছে। তো সেই হিমরেখার ঊর্ধ্বে যদি তুমি চলে যাও, সেখানে তো শুধু বরফ। তাহলে সেই বরফের মধ্যে যেটা ঝুরঝুরে বরফ থাকবে, সেই ঝুরঝুরে বরফগুলো কোনো কারণে যদি টেকটনিক মুভমেন্টের আন্ডারে চলে আসে,
তাহলে কি হবে, ডিসব্যালেন্স হবে, এবং ডিসব্যালেন্স হওয়ার সঙ্গে সঙ্গে তারা নিচের দিকে মুভ করতে আরম্ভ করবে, তাদের ডাউনফল আরম্ভ হবে। কিন্তু সেই মুভমেন্টের পেছনে দায়ীটাকে, দায়ী হচ্ছে আমাদের এই গ্র্যাভিটি। গ্র্যাভিটি যদি তাদেরকে না টানতো, গ্র্যাভিটি যদি তাদেরকে না বলতো যে আমাদের ওই জায়গায় ওই মুভমেন্টের প্রয়োজন নেই, তাহলে কিন্তু এই জিনিসটা ঘটে না। তারা জাস্ট নিজেদের জায়গায় মানে লুজ হয়ে থেকে যেত। কিন্তু নিজেদের জায়গায় লুজ হয়ে থাকতে পারে না কেন? যে গ্র্যাভিটি তাদেরকে টানছে, এবং টানার রেটটা কিন্তু মারাত্মক। কারণ আমাকে এটা ভাবতে হবে যে যে পার্বত্য এলাকায় গিয়ে তুমি বরফ দেখতে পাবে, মানে যে অল্টিটিউড বা যে হাইটে তুমি বরফটাকে দেখতে পাচ্ছ, সেখানকার স্লোপ কিন্তু খুব মারাত্মক। ইভেন বেশ কিছু জায়গা আছে যেখানে অ্যাবাউট 90 ডিগ্রি পর্যন্ত স্লোপ চলে যায়। তো আমার ততটা স্লোপেরও দরকার নেই, তার থেকে অনেক কম স্লোপেই কিন্তু তুমি অ্যাভালাঞ্চে দেখতে পাও, রাইট? নেক্সট যেটা আমাদের আজকে আরেকটা আলোচ্য সেক্টর, সেটা হচ্ছে মিনিমাইজিং মেজার্স। এখন এই মিনিমাইজিং যে সেক্টরটা থাকবে, এখানে আমাকে ভাবতে হবে যে এই মাস ওয়াস্টিং কে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, রাইট? এখন দেখো যে মাস ওয়াস্টিং এমনই একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটাকে সেই অর্থে কন্ট্রোল করা কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। তবে হ্যাঁ, কিছু কিছু জেনারেল ওয়ে রয়েছে, যে ওয়েগুলোর মধ্যে দিয়ে আমরা কিছুটা রিডাকশন করতে পারি, কিন্তু আটকাতে তো কখনোই পারি না। সেখানে কি, রিডিউসিং স্লোপ। এখন রিডিউসিং স্লোপ এই বিষয়টা কি, যদি তোমার খুব লার্জার স্কেলে হয়, তুমি স্লোপকে কিভাবে রিডিউস করবে? যদি একটা খুব মানে ছোট্ট এলাকা বা ছোট্ট একটা পাহাড়ি ঢালে দেখা যাচ্ছে যে তুমি একটা রাস্তা তৈরি করেছো, বারবার সেখানে ইয়ে করছো, মানে মাস ওয়াস্টিং হয়ে যাচ্ছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি কিছু মেজার নিতে চাইছো। হ্যাঁ, সেই রকম জায়গায়, ছোট ছোট জায়গায় তুমি স্লোপটাকে কিছুটা চেঞ্জ আনতে পারো। কিন্তু তার মানে এটা নয় যে তুমি একটা পুরো পার্বত্য ঢালকে চেঞ্জ করবে। তোমাকে যদি আমি এখন বলি যে ওই আহ, হিমালয়ের একটা নির্দিষ্ট স্লোপ আছে, সেই স্লোপে খুব মানে অ্যাভালাঞ্চে হচ্ছে, তাহলে তুমি কি পারবে কোনোভাবে সেই স্লোপটাকে চেঞ্জ করা? পসিবল নয়। নেক্সট আসছে ইনক্রিজিং ড্রেনেজ। হ্যাঁ, এইটা কিন্তু খুব ভালো জিনিস, যে এই ইনক্রিজিং ড্রেনেজ এটা কিছুটা আমাদের হাতে রয়েছে। আমরা চাইলে পরে এই ড্রেনেজ সিস্টেমটাকে কিন্তু বেশ কিছুটা স্ট্রং করতে পারি। এটা আই থিঙ্ক সব থেকে বেটার একটা অপশন, যে যেখানে তুমি একটা মানে এই ধরনের মাস ওয়াস্টিং এর সম্ভাবনা খুব বেশি থাকছে, সেখানে গিয়ে তুমি কি করবে, যে এই যে স্লোপ গুলোতে মানে যেখানে আগে থেকে দেখা যাচ্ছে জল বেরোনোর জায়গা পাচ্ছিল না, সেখানে তুমি এক একটা করে ড্রেনেজ সিস্টেম, একটা বলো একাধিক বলো, তৈরি করে দাও, যাতে বৃষ্টি হলে পরে জলটা অন্তত ওপর থেকে নিচের দিকে নেমে যেতে পারে। এবার জল যদি নামার জায়গা না পায়, জল যদি ভেতরে কিছুটা প্রবেশ করে ভেতর বরাবর নামতে আরম্ভ করে, তবেই তো আমাদের এই ডিসঅর্ডারটা আসবে। এবং তার আগেই যদি তাকে আমি ওপর থেকে নিচের দিকে নামিয়ে দিতে পারি, তাহলে অবভিয়াসলি সেই জিনিসটা সেখানে হচ্ছে না। তো এই ব্যাপারটাকে আমাকে কিন্তু এখানে বুঝতে হবে। নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে কনস্ট্রাক্টিং ব্যারিয়ার্স। তো এটা মানে ছোট ছোট ক্ষেত্রে হতে পারে, তবে খুব একটা এফেক্টিভ ইস্যু নয়। তার কারণ হচ্ছে যে ব্যারিয়ার তুমি একটা সাডেন লিমিট পর্যন্ত তৈরি করতে পারো, কিন্তু আহ, প্রকৃতির যে পাওয়ার, সেটা তো এনারমাস। তুমি সেই এনারমাস পাওয়ারের জায়গায় কিভাবে জিনিসটাকে রিডিউস করবে? তার কারণটা কি, যে দেখা যাচ্ছে যে তুমি যতটা পরিমাণ চাপ নিতে পারবে বলে একটা ব্যারিয়ার তৈরি করছো, কোনো একটা পার্টিকুলার কারণে দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি মাত্রায় প্রেসার চলে এলো, তখন তুমি কিছু করতে পারবে না, জাস্ট সেই জায়গাটা ওয়াশ আউট হয়ে বেরিয়ে যাবে। তো যে কারণে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তার মানে কি, যে এখানে তিনটে যে আমি অপশনের কথা বলেছি, তার মধ্যে সেকেন্ড অপশন আই থিঙ্ক সব থেকে বেটার অপশন, এবং এইটার প্রতি আমাদেরকে বেশি গুরুত্ব আরোপ করা প্রয়োজন আছে। যদি প্রশ্নটা তোমাকে এভাবেও করা হয় যে তুমি কি মনে করো যে হুইচ ওয়ান ইজ দ্য বেটার অপশন ফর কন্ট্রোল দ্য মাস ওয়াস্টিং, তখন কিন্তু তুমি এতগুলো বলার পরও তোমাকে কিন্তু এইটার উপরই হাইলাইট করতে হবে যে ড্রেনেজ সিস্টেমটাকে প্রপারলি তৈরি করা, রাইট? এবার একটা গুরুত্বপূর্ণ অংশের মধ্যে দিয়ে আমরা ডিসকাস করে আজকের এই ক্লাসটাকে এন্ডের দিকে নিয়ে যাব, সেটা হচ্ছে কি, এই যে মিনিমাইজিং মেজার, মিনিমাইজিং মেজারের মধ্যে আমি বেশ কিছু কথা আলোচনা করলাম কিছুক্ষণ ধরে। তো এইখানে তোমরা যেটা ভাববে সেটা হচ্ছে যে নিও ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ বলে আমি একটা কথা লিখে রেখেছি। তো হোয়াট ইজ নিও ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ, এবং এক্ষেত্রে নিও ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচটা ঠিক কিভাবে আমাদেরকে মেনটেন করা উচিত, সেই জায়গাটাকে একটু আমাদের জানতে হবে। তো প্রথমত হচ্ছে কি, যে নিও ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ করতে গেলে পরে নিও ডিটারমিনিজম সম্পর্কে আমাকে জানতে হবে,
আর সেই নিও ডিটারমিনিজম জানার আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, আর আরেকটা যেটা জানতে হবে পসিবিলিজম। তো ডেফিনেটলি আমি যদি খুব ছোট্ট কথায় ওটা বলি, তাহলে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের যারা সমর্থক তারা যে জিনিসটা মনে করেন যে প্রকৃতি হচ্ছে সব থেকে শক্তিশালী একটা কনসেপ্ট, তার ওপরে চিন্তা ভাবনা করাই যাবে না। সুতরাং প্রকৃতি তোমাকে যে যে ফরম্যাট প্রোভাইড করবে, তুমি সেই ফরম্যাটের বাইরে না গিয়ে সেই জায়গাটাকে সেইভাবে পরিচালনা করবে, তুমি সেইভাবে নিজেকে গড়ে তুলবে, তবেই তুমি সার্ভাইভ করবে, তার বাইরে গিয়ে তুমি সার্ভাইভ করতে পারো না। রাইট? আচ্ছা, যদি আমি পসিবিলিজমের কথা ভাবি, পসিবিলিজম কি বলছে যে না, বিষয়টা ঠিক সেরকম নয়। প্রকৃতি আমাদের কাছে একটা শক্তিমান সোর্স অফ এনার্জি, ইটস ওকে, কিন্তু প্রকৃতির মধ্যে তুমি যে মানুষ, তুমি কিন্তু সমস্ত জীবের মধ্যে সব থেকে বুদ্ধিমান। তোমার কাছে যে রিসোর্সটা রয়েছে সেটা হচ্ছে কি একটা মেরিট, যে মেরিটকে কাজে লাগিয়ে তুমি বিজ্ঞান নামক একটা বিষয়কে তুলে ধরেছো, সেই বিজ্ঞানকে এবার কাজে লাগাও। কারণ প্রকৃতি তোমার সামনে অনেকগুলো পসিবল ওয়ে রেখে দিয়েছে, যে ওয়ের মধ্যে দিয়ে তুমি বেছে নেবে যে মানে হুইচ ওয়ান ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড হুইচ হ্যাভ টু টেক, তাহলে সেখান থেকে তুমি কিন্তু সেই জিনিসটাকে নিতে পারো। এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি বেস্ট অপশনটাকে বেছে নিতে হবে। এটা কারা বলছে? এটা বলছে যারা পসিবিলিজমের সাথে জড়িত তারা। তার মানে আমি বুঝতে পারলাম যে পসিবিলিজম বলে দিল যে প্রকৃতি সর্বে সর্বা নয়, বুদ্ধিমান জীব হিসেবে তোমার কাছে বেশ কিছু ইন্টেলিজেন্সি রয়েছে, যেটাকে তুমি কাজে লাগাও, কাজে লাগিয়ে তুমি বেস্ট জিনিসটাকে ব্যবহার করো এবং সেখানে তুমি স্টে করো। রাইট? আচ্ছা, এবার আমার কথা হচ্ছে যে নিও ডিটারমিনিস্টিক ওয়েতে আসার আগে এই দুটো ডিমেরিট নিয়ে একটু জেনে নিতে হবে। কারণ যারা শুধুমাত্র এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমকে নিয়ে বলেছেন, যদি আমি তাদের ক্ষেত্রটাকেই মেনটেন করি তাহলে আমাকে কি ভাবতে হবে? আজকে এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি চিন্তা ভাবনা করি, তাহলে তো আমি বলতে পারি যে আমি এখন নগর সভ্যতাতে রয়েছি। যদি এই মুহূর্তে আমি নিজে মনে করি যে আমি এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের অন্ধ সমর্থক হব, তাহলে আমাকে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে গিয়ে জঙ্গলে বাস করতে হবে। এটা পসিবল নয়। ঠিক একইভাবে তোমাকে এই জিনিসটাও ভাবতে হবে যে পসিবিলিজম কি তাহলে আমি সবটা ফলো করব? যদি তুমি পসিবিলিজমকে সবটা ফলো করতে পারতে, তাহলে পৃথিবীতে কোনো রকমের ন্যাচারাল ডিজাস্টার হতো না, সবকিছুকে আটকে দিতে। আজকে যে মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে আমাদের এই যে বঙ্গোপসাগর, সেখানে মাঝে মাঝে বিভিন্ন ঘূর্ণিঝড় বিভিন্ন নাম নিয়ে চলে আসছে, যদি মানুষ বিজ্ঞানে এতটাই এগিয়ে থাকতো, যে পসিবিলিজমকে তারা যদি এতটাই আয়ত্ত করতে পারতো, তাহলে একটাও কি আমাদের এখানে এই ধরনের ঝড়ঝঞ্ঝা হতো, এরকম ক্ষয়ক্ষতি হতো, যেখানে মানুষও মারা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে আমাদের প্রচুর জীবজন্তু মারা যাচ্ছে, সম্পত্তি হানি ঘটছে, সেগুলো তো কই ঘটতো না। এই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট টাইম আমরা যেটা অনুভূত করি যে এই দুটো অ্যাপ্রোচের বাইরে কিছু একটা আমাদের প্রয়োজন, যেটাকে দিয়ে আমরা কিন্তু সার্বিকভাবে সমস্ত জিনিসগুলোকে চিন্তা ভাবনা করতে পারি। যেখান থেকে জন্ম হয়েছে কি নিও ডিটারমিনিজম। নিও কথাটার বাংলা হচ্ছে নব্য। ডিটারমিনিজম আর পসিবিলিজমের মধ্যে যদি তুমি একটা কম্পেয়ার করো, তাহলে কিন্তু আমি বলবো যে অবভিয়াসলি পসিবিলিজমের থেকে ডিটারমিনিজম কিছুটা হলেও এগিয়ে আছে। তার কারণটা কি? প্রকৃতিকে তুমি যতই করো না কেন কন্ট্রোল করতে পারবে না। একটা সাডেন লিমিট পর্যন্ত পারা যায়, তারপরে সে ভেঙে চলে দেবে, সবকিছু একদম তছনছ করে দেবে। তাহলে মানুষ তাই বলে কি একদম মানে প্রাচীন যুগে প্রস্তর যুগে ফিরে যাবে? সেটাও তো সম্ভব নয়। সেখানে যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে যে প্রকৃতির যে একটা এনার্মাস পাওয়ার, সেই পাওয়ারটাকে মাথার মধ্যে রেখে আমাদের ভাবা উচিত যে আমি কি কি ওয়ে গুলো ফলো করলে সব থেকে মিনিমাম ওয়েতে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ প্রকৃতি ক্ষতিগ্রস্ত হবেই, কিন্তু আমি এমন কোনো কাজ করব না যে কাজের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে প্রকৃতি হাইলি মানে এফেক্টেড হচ্ছে। বোঝাতে পারলাম বিষয়টা? তাহলে আমাকে এমন একটা অ্যাপ্রোচকে ফলো করতে হবে যেখানে প্রকৃতি তুলনামূলক অনেক কম এফেক্টেড হলো, এবং তার মধ্যে দিয়ে আমি আমার দিক থেকে একটা বেস্ট রেজাল্ট কিন্তু পেয়ে গেলাম। সুতরাং সেই জিনিসটাকে যদি আমি ফলো করতে পারি, তাহলেই দেখা যাবে কিন্তু আমাদের ক্ষেত্রে একটা বেস্ট মেজর অপশন উঠে আসছে। তো যে কারণে আমি কিন্তু এই কথাটা বলছিলাম যে ইনক্রিজিং ড্রেনেজ, এটা কিন্তু মানে অনেক বেশি এই নিও ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচকেই ফলো করে। কারণ কি, তুমি যদি রিডিউস স্লোপ করতে যাও, তাহলে প্রকৃতি একটা স্লোপ তোমাকে তৈরি করে দিয়েছে, সেই স্লোপটার উপরে তোমাকে কাটাছেড়া করতে হবে।
আর তুমি এই কাটাছেড়া কখনোই একদম মানে ঠিকঠাক ভাবে করতে পারবে না, কারণ প্লেট তো প্লেটের মতো চলছে, তুমি একদিক দিয়ে ডিনামাইট চার্জ করবে আর ভাঙবে, আর প্লেট আবার সেটাকে তুলতে তুলতে যাবে, তুমি কতটা কি করবে? তো এই জায়গায় দাঁড়িয়ে এখানে একটা জিনিস তোমাকে ভাবতে হবে যে এই কনস্ট্রাক্টিং যে ব্যারিয়ার আছে এটাও কিন্তু সেই পসিবিলিস্টিক অ্যাপ্রোচকেই ফলো করে, সুতরাং সেই জিনিসটাও আমাদের খুব একটা ইম্পর্টেন্ট ওয়ে এখানে নয়। তো লাস্ট অফ অল এটাই আমরা বোঝাতে পারলাম যে নিও ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচকে যদি আমরা কিছুটা ফলো করি তাহলে কিন্তু একটা সাডেন লিমিট পর্যন্ত আমরা মাস ওয়াস্টিং সম্পর্কে এখানে আমরা কিছুটা আটকাতে পারবো বিষয়টাকে। আর এছাড়াও বেশ কিছু ব্যাপার রয়েছে যেগুলো ধরো মানে হিউম্যান অ্যাওয়ারনেস, যার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে কিছুটা পরিমাণ সে বেশি মাত্রায় অ্যাওয়ার হয়ে গেল যে কোন জায়গায় আমাদের থাকা উচিত কোন জায়গায় থাকা উচিত না। এইভাবে বেশ কিছুটা আমরা কিন্তু আমাদের সম্পত্তি যে হানিটা ঘটে থাকে সেটাকে রিডিউস করতে পারি। তাহলে আশা করি আজকের ক্লাসটা বোঝা গেছে, যে ক্লাসে আমরা ফ্যাক্টরস অফ মাস ওয়াস্টিং নিয়ে একটা আলোচনা করলাম, তার মেজার নিয়ে আলোচনা করলাম, এবং সেই মেজারমেন্টটা কি পদ্ধতিতে হতে পারে সেই জায়গাটাকে নিয়ে ভেবে দেখলাম। সুতরাং এই টাইপসটা আমাদের ডিটেলিং বাকি থাকলো, যেটা আমরা নেক্সট আরেকটা ক্লাসে আমরা অ্যাপিয়ার হব এটাকে নিয়ে। তো আফটার অল এটাই আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ।